আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়টি পড়াবো। আগের ভিডিওটিতে এই চ্যাপ্টারের প্রথম অংশটুকু আমি শেষ করেছি। এই ভিডিওটিতে এর দ্বিতীয় অংশটুকু শেষ করব। আশা করছি আরেকটি ভিডিও করলেই বাকি যে অংশটুকু আছে সেটা পুরো চ্যাপ্টারটা কভার করে ফেলবে। এর আগের ভিডিওটিতে আমি শেষ করেছি সংবিধানের বৈশিষ্ট্য ও প্রকৃতি নিয়ে। তো আজকে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা দিয়ে শুরু করব। দেখো, বাংলাদেশের সংবিধান, মূল যে সংবিধান, সেখানে প্রথমেই প্রস্তাবনাতে যেটা আমরা দেখতে পাই যেটা বলা হচ্ছে আমাদের যে সংবিধানের মূল নীতি, তার ভিত্তি হবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এখানে আরেকটা ব্যাপার দেখো, সংবিধানের যে বিধানগুলো রয়েছে সেখানে কিন্তু আমাদের মূলনীতির প্রতিফলন খুব সুন্দরভাবে ঘটেছে এবং কমিটি সেই বিষয়ে বিশেষভাবে উদ্যোগী ছিল যাতে এই মূলনীতিগুলো আমাদের প্রত্যেকটা নীতিতে বা অনুচ্ছেদে এর প্রতিফলনটা হয়। এবং প্রস্তাবনায় কিন্তু আরও একটা ব্যাপার বলা হয়েছে যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য যেটা হবে যে আমাদের দেশে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা হবে, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক অধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে। এখন আসি রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে। 1972 সালে প্রণীত বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় রাষ্ট্র পরিচালনার জন্য কিন্তু 4টি মূলনীতির কথা বলা হয়েছে। সেগুলো হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, যেটা আমি আগে উল্লেখ করেছি। এখন দেখো, আধুনিক রাষ্ট্র যেগুলো থাকে, গণতান্ত্রিক রাষ্ট্র, কল্যাণকামী রাষ্ট্র, তাদের লক্ষ্য থাকে জনগণের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও নৈতিক দিকগুলো দিয়ে সর্বাঙ্গীনভাবে যাতে তারা রাষ্ট্রের কল্যাণমূলক যে লক্ষ্যগুলো আছে সেগুলো যাতে ফুলফিল করতে পারে। তো আমরা যদি ভারতের দিকে দেখি, আমরা যদি আয়ারল্যান্ডের দিকে দেখি, তাহলে দেখব যে তারা তাদের সংবিধানে যে মৌলিক নীতিগুলো রয়েছে সেগুলোকেই কিন্তু আসলে রাষ্ট্র পরিচালনার জন্য ব্যবহার করছে বা প্রয়োগ করছে। এই নীতিগুলো রাষ্ট্র শাসনের মূল সূত্র হিসেবে কাজ করে। সরকারের কর্তব্য তখন রাষ্ট্রীয় জীবনের সব ক্ষেত্রে এই নীতিগুলোকে প্রয়োগ করা। বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় ভাগে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে উল্লেখ দেখতে পাই এবং শিরোনামে 8 থেকে 25 অনুচ্ছেদ পর্যন্ত কতগুলো রাষ্ট্রীয় মূলনীতি লিপিবদ্ধ করা রয়েছে। এর মধ্যে প্রথমেই যদি আমি বলি জাতীয়তাবাদের কথা। যখন অভিন্ন ভৌগোলিক সীমারেখার মধ্যে একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের লালিত বাঙালি জাতি ভাষা আন্দোলনের সময় থেকে, মানে সেই 1952, 1948 সেই সময় থেকে নিজেদেরকে তারা পাকিস্তানি জনগোষ্ঠী থেকে কিন্তু পৃথক মনে করতে শুরু করে এবং বাঙালি জনগণ ঐক্যবদ্ধভাবে মুক্তি সংগ্রামের মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ভালো করে এইদিকে খেয়াল করবে। এই বাংলাদেশ সংবিধানের নবম অনুচ্ছেদে বলা হয়েছে, ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করে জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। খুব ভালো করে খেয়াল করবে, আর্টিকেল 9-এ খুব সুন্দর করে ব্যাখ্যা করে কিন্তু দেওয়া আছে যে আসলে আমাদের বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কি হবে। বাঙালি জাতির ঐক্য ও সংহতির মূল এটা কিন্তু আমাদের ভাষা, আমাদের সাহিত্য, আমাদের যে সংস্কৃতি, আমাদের জনগণের মধ্যে এই 3টা জিনিসের অভিন্নতাই কিন্তু আসলে আমাদের মধ্যে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি তৈরি করে। অর্থাৎ বাঙালিরা আমরা একটি স্বতন্ত্র জাতি হিসেবে দাঁড়িয়ে আছি এই 3টা জিনিসের উপরে বেস করে। এরপরে আসো সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। সংবিধানের আর্টিকেল 10-এ বলা আছে, মানুষের ওপর মানুষের শোষণ হতে মুক্ত, ন্যায়ানুগ ও সাম্যবাদী সমাজলাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে। মানে কি, সমাজ জীবন হতে সর্বপ্রকার শোষণের অবসান করে শোষণমুক্ত একটা ন্যায়ানুগ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ক্ষেত্রে সকলের জন্য সমান সমান সুযোগ সুবিধা প্রদান করা হবে রাষ্ট্রের অন্যতম মূলনীতি। আর এই উদ্দেশ্যে উৎপাদন যন্ত্র, উৎপাদনের উপকরণ ও বন্টন ব্যবস্থাকে রাষ্ট্রীয় মালিকানায় ন্যস্ত করা হবে। তবে এই আইনের দ্বারা আরোপিত সীমার মধ্যে ব্যক্তিগত মালিকানা থাকবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। কিন্তু সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক পথে। তার মানে আমরা প্রথাগত যে সমাজতন্ত্রের কথা জানি সেটা কিন্তু না। সমাজতন্ত্র
গণতান্ত্রিক মাধ্যমে আমরা আমাদের সমাজতন্ত্রটা প্রতিষ্ঠা করব। এই জন্য কিন্তু আমাদের কোনো বিপ্লব, রেভলিউশন, শ্রেণী সংগ্রাম এসবের কিন্তু প্রয়োজন নেই। 3 নম্বরে আসি গণতন্ত্র ও মানবাধিকার। গণতন্ত্রের প্রতি অদম্য স্পৃহাই বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত করেছে। এবং আমরা যখন একেবারে মিলিটারি শাসনে একেবারে জর্জরিত, সেই মুহূর্তে গণতন্ত্রের প্রতি যে তীব্র আকাঙ্ক্ষা, তার কারণেই কিন্তু আমরা মুক্তিযুদ্ধে নিজেদেরকে নিয়োজিত করি। তাই সংবিধানে কিন্তু গণতন্ত্রকে রাষ্ট্রের অন্যতম মূল স্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়। তুমি যদি আর্টিকেল 11-এ দেখো, সেখানে কি বলা হয়েছে দেখো, প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। এর মানে কি, প্রাপ্তবয়স্কদের সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সরকার নির্বাচিত হবে এবং সমাজ জীবন হতে সর্বপ্রকার বৈষম্য দূরীভূত করে নাগরিকদের যে মৌলিক মানবিক অধিকার আছে, ব্যক্তি স্বাধীনতা রয়েছে, তার নিশ্চয়তা বিধান করা হবে। এবার আসি ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে। 1972 সালে প্রণীত যে মূল সংবিধান রয়েছে, তার আর্টিকেল 12-এ আমরা দেখি ধর্মনিরপেক্ষতার কথা কিন্তু খুব সুন্দর করে বলা আছে এবং স্পষ্টভাবে। মূল সংবিধানে বলা হয়েছিল যে বাংলাদেশের কোনো বিশেষ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না, জনগণের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা থাকবে। তার মানে সে তার ইচ্ছা মতো ধর্ম পালন করবে এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ধর্মকে কখনোই এর অপব্যবহার করা যাবে না, এর অপব্যবহার বিলোপ করতে হবে। প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব পছন্দ অনুযায়ী ধর্ম পালন করবে, চর্চা করবে, এর প্রচার করবে। কোনো বিশেষ ধর্মাবলম্বী ব্যক্তির প্রতি বিশেষ সুযোগ সুবিধা বা তার প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না বা করা হবেও না। 2011 সালে দেখো প্রণীত যে সংবিধানের 5ম সংশোধনী হয়, সেখানে কী কী ব্যাপারগুলো উল্লেখ করা হয়েছে। এই ধর্মনিরপেক্ষতা নীতি যদি আমরা বাস্তবায়ন করতে যাই, তার জন্য সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, তারপরে হচ্ছে খতে রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, গতে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার, কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন, এইসব যা কিছুই আছে না কেন, এই 4টা বিষয় বিলোপ করা হবে। এখন আসি অন্যান্য রাষ্ট্রীয় মূলনীতিগুলোর ক্ষেত্রে। বাংলাদেশের সংবিধানে উপরে যে 4টার কথা বললাম, এটা আমাদের মূল স্তম্ভ হিসেবে কাজ করে এবং এই নীতিগুলো থেকেই কিন্তু আরও কিছু মূলনীতি বের হয়ে আসছে, যেগুলো হচ্ছে আমাদের রাষ্ট্র পরিচালনায় সহায়ক হিসেবে কাজ করে। প্রথমে আসি, যেটা বলেছিলাম সমাজতন্ত্রে কিন্তু ব্যক্তি মালিকানা থাকবে। এখন আসো মালিকানা নীতি কি, ব্যাপারটা দেখি। উৎপাদন যন্ত্র, উৎপাদন ব্যবস্থা ও বন্টন প্রণালী সমূহের মালিক বা নিয়ন্ত্রক হবেন জনগণ এবং এই উদ্দেশ্যে রাষ্ট্র 3 প্রকার মালিকানা দিবে জনগণকে। কীরকম? রাষ্ট্রে দেখো 3টা ধরনের মালিকানা রয়েছে। 1 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা, যেখানে অর্থনৈতিক জীবনে যে প্রধান জায়গাগুলো রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানায় থাকবে। 2 নম্বর হচ্ছে সমবায় মালিকানা, অর্থাৎ কোনো একটা আইন দ্বারা আরোপিত করে বাধা নিষেধ সাপেক্ষে নির্দিষ্ট সীমারেখার মধ্যে সমবায় সমূহের সদস্যগণের পক্ষে সমবায় মালিকানা, মানে কয়েকজন মিলে কোনো একটা জিনিসের মালিকানায় থাকবে। 3 নম্বরে আছে ব্যক্তিগত মালিকানা, মানে আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে ব্যক্তির মালিকানা প্রতিষ্ঠিত হবে। 3টা কিন্তু 3ভাবে ব্যাখ্যা করা আছে এবং এই 3টায় কিন্তু সবগুলো ব্যাপারকে প্রাধান্য দেওয়া হয়েছে। 2 নম্বরে আসি কৃষক ও শ্রমিকের মুক্তি। কৃষক, শ্রমিক তথা সকল অনগ্রসর শ্রেণী যারা রয়েছে, তারা যাতে শোষণ হতে মুক্ত হতে পারে, সেটা সেই দিকে রাষ্ট্রের খেয়াল করে এবং সেই শোষণ মুক্ত করা কিন্তু রাষ্ট্রের একটা অন্যতম মৌলিক দায়িত্ব। তারপর মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত 2ভাবেই কিন্তু মানের উন্নতি সাধন করা হবে রাষ্ট্রের একটা অন্যতম মৌলিক দায়িত্ব। এবং এই উদ্দেশ্যে রাষ্ট্র জনগণের দেখো কি করবে, জীবন ধারণের জন্য অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, এই মৌলিক উপকরণগুলো ব্যবস্থা করবে। তারপরে ধরো কর্মের অধিকার, যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তা বিধান, তারপরে আছে যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন, অবকাশের ব্যবস্থা। এছাড়া রয়েছে বেকারত্ব, ব্যাধি, পঙ্গুত্ব কিংবা যে কোনো পরিস্থিতিতে সামাজিক যে নিরাপত্তাগুলো রয়েছে তার ব্যবস্থা নিশ্চিত করা। এরপরে আসি গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। এখন দেখো, কৃষি বিপ্লব ও পল্লী অঞ্চলে বিদ্যুৎ আনা, বিভিন্নভাবে শিল্পের বিকাশ ঘটানো, শিক্ষার প্রসার ঘটানো, তাছাড়া হচ্ছে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করে শহর ও গ্রামীণ জীবনযাত্রা মানের যে বৈষম্য, সেটা যাতে দূর হয় সেই জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এরপরে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। আমাদের দেশ থেকে যাতে নিরক্ষরতা দূর হয় তার লক্ষ্যে
সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গতি রেখে সমগ্র দেশে একই প্রকৃতির একটা গণমুখী শিক্ষা ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থা রাষ্ট্র হচ্ছে কার্যকর করবে এবং রাষ্ট্র কর্তৃক নির্ধারিত স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে সকল বালক ও বালিকার জন্য বাধ্যতামূলকও করা হবে এবং অবৈতনিকও করা হবে। এরপর জনস্বাস্থ্য ও নৈতিকতা। জনস্বাস্থ্যের উন্নতি সাধন, জনগণের পুষ্টির স্তর উন্নয়ন করা রাষ্ট্রের অন্যতম প্রাথমিক কর্তব্য। এটা খুবই ইম্পর্টেন্ট, আর স্পেশালি এই কোভিড-19 পরিস্থিতিতে কিন্তু তোমরা বুঝতে পারছো যে এটা আসলে কতটা কার্যকরী একটা ভূমিকা রাখতে পারে। এই উদ্দেশ্যে রাষ্ট্রের আইনের দ্বারা নির্ধারিত অন্যবিধ প্রয়োজন ব্যতীত মদ ও অন্যান্য মাদকদ্রব্য এবং স্বাস্থ্যহানিকর ভেষজের ব্যবহার নিষিদ্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। জুয়া খেলা, গণিকাবৃত্তি এগুলো নিষিদ্ধ করতে হবে এবং এগুলো নিরোধের জন্য রাষ্ট্র কিন্তু কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এবারে আসি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও এর উন্নয়ন। রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবে এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ এবং এর নিরাপত্তা বিধান কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। দেখো, সুযোগের সমতা। মানুষের সকল প্রকার সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূরীভূত করে সম্পদের যে একটা সুষম বন্টন, সেটা কিন্তু সুষম বন্টনের মাধ্যমে তুমি জনগণের মধ্যে যে সমান সুযোগ সুবিধা, এটা নিশ্চিত করা কিন্তু রাষ্ট্রের একটা অন্যতম কর্তব্য। আর আমি যদি আর্টিকেল 19 দেখি, অর্থাৎ অনুচ্ছেদ 19, সেখানে দেখো কি বলা হয়েছে। 1 নম্বর, সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হবে। 2 নম্বর বলা হচ্ছে মানুষের সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ সুবিধা দান নিশ্চিত করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। 3 নম্বরে আসো, জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ এবং সুযোগের সমতা হচ্ছে রাষ্ট্র নিশ্চিত করবে। এরপরে আসি অধিকার ও কর্তব্য রূপে কর্ম হচ্ছে কর্মক্ষম নাগরিকের পক্ষে অধিকার, কর্তব্য ও সম্মানের বিষয়। প্রত্যেকের নিকট হতে যোগ্যতা অনুসারে ও প্রত্যেককে কর্ম অনুযায়ী এই নীতির ভিত্তিতে পারিশ্রমিক প্রদান করা হবে। কোনো ব্যক্তি যাতে অনপর্যাপ্ত আয় ভোগে সমর্থ না হয়, সেদিকে রাষ্ট্রের সজাগ দৃষ্টি থাকবে। কীরকম? ধরো কেউ একজন কোনো একটা কাজ করেনি, কিন্তু তবুও সে সেখান থেকে অর্থ ভোগ করছে, সেটা যাতে না হয়। যে যতটুকু কাজ করেছে সে ততটুকুই আয় করবে। রাষ্ট্র সকল প্রকার সৃষ্টিধর্মী ও বুদ্ধিবৃত্তিমূলক শ্রমকে উৎসাহিত করে ব্যক্তিত্বের পূর্ণতর বিকাশে সহায়তা করবে। দেখো 10 নম্বরে যদি দেখি, নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। প্রত্যেক নাগরিক এবং প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত সকল কর্মচারীর কর্তব্য হচ্ছে রাষ্ট্রের সংবিধান ও আইন মান্য করা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, যথাযথভাবে ধরো নাগরিক দায়িত্ব যেগুলো রয়েছে সেগুলো পালন করা, জাতীয় সম্পত্তির ধরো সুষ্ঠু ব্যবহার ও অপচয় রোধ করা এবং জনগণের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখা। 11 নম্বরে দেখবে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের যে পৃথকীকরণ, খুবই ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করো। জনগণের স্বাধীনতা রক্ষার্থে বিচার বিভাগ যাতে সকল প্রকার নিয়ন্ত্রণমুক্ত, স্বাধীন ও নিরপেক্ষ রায় ঘোষণা করতে পারে, সেজন্য রাষ্ট্রের নির্বাহী আইনসমূহ থেকে বিচার বিভাগের কিন্তু পৃথকীকরণ, এটা কিন্তু রাষ্ট্র অবশ্যই নিশ্চিত করবে। 12 নম্বর দেখো, জাতীয় সংস্কৃতি। রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ করবে। জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলার উন্নয়ন ও বিকাশে রাষ্ট্র কার্যকর ভূমিকা পালন করবে, যেন সর্বস্তরের জনগণ জাতীয় সমৃদ্ধিতে অবদান রাখার ও অংশগ্রহণ করার একটা সুযোগ পায়। ঠিক আছে, তারপরে আসো উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের যে সংস্কৃতি। দেখো অনেক বড় একটা পয়েন্ট, কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। রাষ্ট্রে যে বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে, নৃগোষ্ঠী যারা রয়েছে বা অন্যান্য সম্প্রদায়ের যারা রয়েছে, সেই সব বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতিগুলো বা ঐতিহ্যগুলো, এগুলো যাতে সংরক্ষণ করা যায়, উন্নয়ন ও বিকাশ যাতে হয়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। 14 নম্বরে দেখো, জাতীয় স্মৃতি নিদর্শন সংরক্ষণ। সংবিধানে বলা হয়েছে বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা ধরো তাৎপর্যমণ্ডিত স্মৃতি নিদর্শন, বস্তু বা স্থানসমূহকে বিকৃতি, বিনাশ, অপসারণ এগুলো থেকে রক্ষা করা কিন্তু রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এবং এই জন্য রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করবে। এরপরে হচ্ছে শেষটা বলি, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন।
দেখো, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা হবে জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, তাছাড়া অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে যে নীতিসমূহ বর্ণনা করা আছে তার প্রতি শ্রদ্ধা পোষণ। এই সব নীতির ভিত্তিতে বাংলাদেশ তাদের যে বৈদেশিক সম্পর্ক রয়েছে সেই ক্ষেত্রে শক্তি প্রয়োগ থেকে তারা নিজেদেরকে পরিহার করবে এবং নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা চালাবে। মানে অন্যরা যাতে খুব অস্ত্রের পরিমাণ না বাড়াতে পারে সেই ক্ষেত্রে তারা ভূমিকা পালনের চেষ্টা করবে। প্রত্যেক জাতির নিজস্ব পছন্দ অনুযায়ী জীবন পদ্ধতি নির্ধারণের অধিকারকে সমর্থন করবে এবং সাম্রাজ্যবাদ, উপনিবেশিকতাবাদ ও বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে নিপীড়িত মানুষের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করবে। গ নম্বরে দেখো, রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহের তাৎপর্য ও এর গুরুত্ব। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহের সন্নিবেশন বিশেষ গুরুত্বপূর্ণ এবং আমরা যদি সংবিধানের আর্টিকেল ৮ নম্বরে দেখি তাহলে দেখতে পাবো আর্টিকেল ৮-এর ১ ও ২-এ এটা কিন্তু খুব ভালো করে ব্যাখ্যা করা আছে। এখন দেখো রাষ্ট্রীয় মূলনীতিগুলোর গুরুত্ব কী। প্রথমে যদি বলি, রাষ্ট্রীয় মূলনীতিগুলো কিন্তু কোনো আইন না এবং আদালতে কিন্তু তুমি এটা নিয়ে কোনো মানে কোনো আইনের মাধ্যমে, আইন প্রয়োগের মাধ্যমে বা কোনো বিচারের মাধ্যমে কিন্তু আদালতে এগুলো কোনোভাবেই বলবৎ হবে না। কিন্তু মূলনীতি যেগুলো রয়েছে এগুলোর শাসনতান্ত্রিক আইনের মর্যাদা যদি বা নাও থাকে, জনগণের সার্বিক কল্যাণের জন্য এর গুরুত্ব কিন্তু খুবই অপরিসীম। শাসন কর্তৃপক্ষ এইসব নীতিমালা বাস্তবায়নের জন্য আইনত দায়ী না থাকলেও ক্ষমতায় নিজস্ব যে অস্তিত্ব সেটা যদি তারা টিকিয়ে রাখতে চায় তাহলে কিন্তু তারা এটা উপেক্ষা করতে চাইলেও পারে না। কেননা গণতান্ত্রিক সরকারের ভিত্তি হচ্ছে জনগণের আস্থা। আর তুমি যদি জনগণের আস্থা এটা ধরে রাখতে চাও তাহলে কিন্তু এই রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো এগুলো মানে প্রত্যেকটা আইনের ক্ষেত্রে বা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এগুলোর প্রয়োগ কিন্তু খুবই অপরিসীম। মূলনীতিগুলো বাস্তবায়নে সরকার গড়িমসি করলে জনসমর্থন হারাবে সেই একটা ভয় থাকে। আবার নির্বাচনী বৈতরণী পার হয়ে পুনরায় যদি তারা ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায় তাহলে এক্ষেত্রে একটা বড় ভূমিকা। সুতরাং এই ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতিগুলো তাদের গুরুত্ব খুবই অপরিসীম এবং এর তাৎপর্য খুবই গুরু। 5-এ ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। এখন দেখো, মৌলিক অধিকার অর্থ হচ্ছে যে রাষ্ট্র প্রদত্ত যে সকল সুযোগ সুবিধা নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশের জন্য যা খুবই অপরিহার্য সেগুলোকে আমরা মৌলিক অধিকারের আন্ডারে ধরবো। নাগরিকদের ব্যক্তিত্ব ও প্রতিভার বিকাশের জন্য মৌলিক অধিকারটা একেবারে একদম ম্যান্ডেটরি এবং সংবিধানের সংশোধন কিংবা দেশে যখন জরুরি অবস্থা জারি করা হয় এই অবস্থাগুলো ছাড়া কিন্তু মৌলিক অধিকারকে কখনো ক্ষুণ্ণ করা যায় না। মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ থাকায় এগুলোর শ্রেষ্ঠত্ব স্বীকৃত। দ্যাট মিনস সংবিধানে যে অ্যাক্টগুলো থাকবে সেগুলোকে আমরা প্রাইম ল হিসেবে ধরবো। তার মানে সংবিধানে যে অধিকারগুলো রয়েছে যেগুলোকে আমরা অনুচ্ছেদ হিসেবে দেখি সেগুলো সব লয়ের উপরে এবং তার সাথে যদি অন্য কোনো লয়ের ক্ল্যাশ হয় তাহলে ওই লটুকু বাতিল হয়ে যাবে বা ওই লয়ের যতটুকু ক্ল্যাশ হয় ততটুকু বাতিল হয়ে যাবে, সংবিধানের লগুলোই সাস্টেইন করবে। সুতরাং মৌলিক অধিকার হচ্ছে নাগরিক জীবনের এবং ব্যক্তির ব্যক্তিত্বকে বিকাশের জন্য যেসব অপরিহার্য শর্তাবলী যা সার্বভৌম সংবিধানের সন্নিবেশিত এবং সরকারের পক্ষে অলঙ্ঘনীয়। তার মানে সরকারও চাইলে এটা লঙ্ঘন করতে পারবে না। এখন দেখো সংবিধানে যে আমাদের মৌলিক অধিকারগুলো রয়েছে এটা আছে সংবিধানের 3য় ভাগে আর্টিকেল 26 থেকে 47-এর এ পর্যন্ত। দ্যাট মিনস 26 অনুচ্ছেদ থেকে 47-এর ক অনুচ্ছেদ পর্যন্ত তুমি মৌলিক অধিকারগুলো দেখবে লিপিবদ্ধ করা রয়েছে। এখন সংবিধানের 3য় ভাগের 26 অনুচ্ছেদে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্য যে আইন সেটা বাতিল হয়ে যাবে সেই ঘোষণা দেওয়া হয়েছে। 26-এর 1-এ দেখো কি বলা হয়েছে যে এই ভাগের বিধানাবলীর সাথে অসামঞ্জস্য সকল প্রচলিত আইন যতখানি মিলবে না, যতখানি অসামঞ্জস্যপূর্ণ এই সংবিধান প্রবর্তন হতে সে সকল আইনের ততখানি বাতিল হয়ে যাবে। দেখো আবার কিন্তু এই যে সংবিধানের লটাই যে সুপ্রিম ল, সংবিধানের অ্যাক্টগুলো যে সুপ্রিম অ্যাক্ট সেটার উপর বেস করে কিন্তু পুরোটা জিনিস তৈরি হয়েছে। 26-এর যদি আমরা 2-এ দেখি তাহলে দেখো কি বলা হয়েছে, রাষ্ট্র এই ভাগের কোনো বিধানের সাথে অসামঞ্জস্য কোনো আইন প্রণয়ন করবে না এবং অনুরূপ কোনো আইন প্রণীত হলে তা এই ভাগের কোনো বিধানের সাথে যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হয়ে যাবে। তাছাড়া 26-3-এ বলা হয়েছে সংবিধানের 142 অনুচ্ছেদের অধীনে প্রণীত সংশোধনের ক্ষেত্রে এই অনুচ্ছেদের কোনো কিছু প্রযোজ্য হবে না। তার মানে 142 অনুচ্ছেদে যাই থাকুক না কেন তোমার এই অনুচ্ছেদে যেগুলো রয়েছে এটা তুমি চেঞ্জ করতে পারবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন আসো মৌলিক অধিকারগুলো কি। প্রথমেই যদি আসি আইনের দৃষ্টিতে সমতা।
বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সে যদি দেশের প্রেসিডেন্টও হয় তাও সেম ভাবে শিক্ষিত হবে, সে যদি একজন রিক্সা চালক হয় তাও সেম ভাবে আইনের দৃষ্টিতে তাকে দেখা হবে। এবার দেখো ধর্ম প্রভৃতি কারণে বৈষম্যহীনতা। কেবল ধর্ম, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। জনগণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এই বিষয়ে কোনো নাগরিক কোনো অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাবে না। তবে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন করতে পারবে। তাছাড়া রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে। এখন আসি 3 নম্বরে, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। তুমি যদি ধরো কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ বা জন্মস্থানের কারণে তুমি কাউকেই মানে এই প্রজাতন্ত্রের কর্মে নিয়োগের ক্ষেত্রে তুমি সুযোগের যে বৈষম্য সেটা প্রদর্শন করতে পারবে না। এরপরে হচ্ছে 4 নম্বরে উপাধি, সম্মান ও ভূষণের বিলোপ সাধন। ব্যাপারটা কি বলি, রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন ব্যতীত কোনো নাগরিক বিদেশি রাষ্ট্রের নিকট থেকে তুমি কোনো খেতাব, সম্মান, পুরস্কার বা ভূষণ গ্রহণ করবে না। তবে সাহসিকতার জন্য পুরস্কার বা একাডেমিক পুরস্কার যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এটা আবার প্রযোজ্য হবে না, সেগুলো রাষ্ট্রপতির অনুমোদন ছাড়াই তুমি গ্রহণ করতে পারবে। 5 নম্বরে আইনের আশ্রয় লাভের অধিকার। আইনের আশ্রয় লাভ করার অধিকার বাংলাদেশের সকল নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার। এজন্য আইন অনুযায়ী ব্যতীত কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে এরকম কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। 6 নম্বরে দেখো জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার সংরক্ষণ। আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। 7 নম্বরে দেখো গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্র গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করে প্রহরায় আটক রাখা যাবে না। তার মানে তুমি যদি কাউকে গ্রেপ্তার করতে চাও তাকে জানাতে হবে কেন তুমি তাকে গ্রেপ্তার করছো। কোনো ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সাথে পরামর্শ ও তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। গ্রেপ্তারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে নিকটতম যে ম্যাজিস্ট্রেট আছেন তার সম্মুখে হাজির করতে হবে এবং আদালতের আদেশ ব্যতীত তাকে উক্ত সময়ের অধিকার আটকও রাখা যাবে না। তবে কোনো বিদেশি শত্রুর ক্ষেত্রে এবং নিবর্তনমূলক আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তির ক্ষেত্রে উপরোক্ত কোনো কিছু প্রযোজ্য হবে না, এটা মনে রাখবে। এবারে 8 নম্বরে দেখো জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ। দেখো সকল প্রকার জবরদস্তি শ্রম মানে তোমাকে জোর করে যে শ্রমগুলো করানো হবে সবগুলো নিষিদ্ধ হবে এবং এই বিধান কোনোভাবে লঙ্ঘিত হলে তা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে। তবে একটা ব্যাপার যে ফৌজদারি অপরাধ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু দণ্ডপ্রাপ্ত যে আসামি বা ব্যক্তি তার ক্ষেত্রে কিন্তু তুমি এই বিধান প্রযোজ্য করতে পারবে না। 9 নম্বরে দেখো বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে যেগুলোর উপরে বেস করে হচ্ছে এটা ব্যাখ্যা করা যায়। 1 নম্বরে যেমন ক নম্বরে বলতে পারি এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে সোপর্দ বা দণ্ডিত করা যাবে না, সে একবারের জন্য একবারই তার কোনো দণ্ডে দণ্ডিত সে হবে। খ নম্বরে যদি বলি ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত যে ব্যক্তি আছেন প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ন্যায়পীঠে দ্রুত ও প্রকাশ্য বিচার লাভের অধিকারী হবেন। গ নম্বরে আছে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ঘ নম্বরে কোনো ব্যক্তিকে দেয়া যন্ত্রণা দেয়া বা নিষ্ঠুর, অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ডও দেওয়া যাবে না। 10 নম্বরে দেখো চলাফেরার স্বাধীনতা। জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত যেগুলো প্রায় সর্বত্রই রয়েছে এরূপ বাধা নিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা হচ্ছে সবার জন্য প্রযোজ্য। এর যে কোনো স্থানে বসবাস মানে বাংলাদেশের যে কোনো স্থানে বসবাস এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করার অধিকার প্রত্যেক নাগরিকের কিন্তু থাকবে। 11 নম্বরে হচ্ছে সমাবেশের অধিকার বা সমাবেশের স্বাধীনতা। জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণ ও নিরস্ত্র অবস্থায় সমবেত হবার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। এবার আসি 12 নম্বরে সংগঠনের স্বাধীনতা।
জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে এবং আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। তবে এক্ষেত্রে কন্ডিশন থাকবে যে কোনো ব্যক্তির উক্তরূপ সমিতি বা সংঘ যদি গঠন করতে চায় তবে গঠন করবার কিংবা এর সদস্য হবার অধিকার থাকবে না যদি কী কারণগুলো দেখো কী কারণে সে গঠন করতে পারবে না সংঘ। 1 নম্বরে তার নাগরিকের মধ্যে ধর্মীয়, সামাজিক, সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বিনষ্ট করার উদ্দেশ্য হয় তাহলে এরকম সংঘ গঠন করা যাবে না। এরপরে খ নম্বরে দেখো তার ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ, জন্মস্থান বা ভাষার ক্ষেত্রে নাগরিকদের মধ্যে যদি বৈষম্য সৃষ্টি করার উদ্দেশ্য হয় তাহলে এরকম সংঘ গঠন করা যাবে না। গ নম্বরে তার রাষ্ট্র বা নাগরিকদের বিরুদ্ধে কিংবা অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী বা জঙ্গি কাজ পরিচালনার উদ্দেশ্যে গঠিত হয়। ঘ নম্বর এর গঠন ও উদ্দেশ্য এই সংবিধানের পরিপন্থী যদি হয়। এই কারণগুলো ছাড়া আর সবভাবে তুমি সংগঠন গঠন করতে পারবে। এবার দেখো 13 নম্বরে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয় ও রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংগঠনের প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা থাকবে এবং সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। তবে কোন কোন ক্ষেত্রে প্রবলেম হবে, খ নাম্বার যেটা বললাম যে তোমার যখন সেটা তুমি কোনো বন্ধু রাষ্ট্র সম্পর্কে বলবে, রাষ্ট্রের নিরাপত্তা, শৃঙ্খলা জাতীয় কিছু কোনো ব্যাপার হবে, শালীনতা, নৈতিকতা, আদালত অবমাননা, এই বিষয়গুলো বাদ দিয়ে কিন্তু বাকি ক্ষেত্রে তোমার বাক স্বাধীনতা থাকবে। 14 নম্বরে আসো পেশা ও বৃত্তির স্বাধীনতা। আইনের দ্বারা আরোপিত বাধা নিষেধ যেগুলো আছে সেগুলো সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো পেশা বা বৃত্তি গ্রহণের এবং যে কোনো আইনসঙ্গত কারবার বা ব্যবসা পরিচালনার অধিকার তার থাকবে। ধর্মীয় স্বাধীনতা। আইন ও জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন ও প্রচার অধিকার থাকবে। প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপসম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার থাকবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এক ধর্মাবলম্বী ব্যক্তিকে অন্য ধর্মীয় শিক্ষা গ্রহণে বাধ্য করা কিংবা ধর্মীয় অনুষ্ঠানে যোগদানে কিন্তু বাধ্য করা যাবে না। এটা একদম স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। এবার আসি 16 নম্বরে সম্পত্তির অধিকারে। আইনের দ্বারা আরোপিত যে বাধা নিষেধ সেটার সাপেক্ষে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন বা ধারণ, হস্তান্তর ও অন্যভাবে বিধি ব্যবস্থা করার অধিকার থাকবে। আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো সম্পত্তি বাধ্যতামূলকভাবে গ্রহণ, রাষ্ট্রায়ত্ত বা দখল করা যাবে না। এরপরে দেখো গৃহ ও যোগাযোগের গোপনীয়তা রক্ষণ। রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনগণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের প্রতি হুমকি সৃষ্টি যদি না করে কোনো নাগরিক তার গৃহে বলপূর্বক প্রবেশ, তল্লাশি বা আটক, সেই ক্ষেত্রে তার একটা নিরাপত্তার ব্যাপার থাকবে। কেউ চাইলে এই ব্যাপারগুলো জোর করে করতে পারবে না। এছাড়াও প্রত্যেক নাগরিক তার চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য যে উপায়গুলো রয়েছে সেই উপায়গুলোর গোপনীয়তা রক্ষার অধিকার সে পাবে। এবার আসুন মৌলিক অধিকার বলবৎকরণ। মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য সংবিধানের 102 অনুচ্ছেদের 1 দফায় যদি দেখো সেটা অনুযায়ী হাইকোর্ট বিভাগের নিকট তুমি মামলা রুজু করতে পারবে যদি তোমার মনে হয় যে তোমার কোনো একটা মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে। এরপরে 19 নম্বরে আসছি শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন। কোনো শৃঙ্খলা বাহিনীর সদস্য সম্পর্কিত কোনো শৃঙ্খলামূলক আইন উক্ত সদস্যদের যথাযথ কর্তব্য পালন বা উক্ত বাহিনীতে শৃঙ্খলা রক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত যে কোনো বিধানের ক্ষেত্রে মৌলিক অধিকারগুলো প্রযোজ্য হবে না। 20 নম্বরে আসি দায় মুক্তি বিধানের ক্ষমতা। প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা ধরো জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কোনো ব্যক্তি রাষ্ট্রের প্রয়োজনে কোনো কিছু করে থাকলে জাতীয় সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায়মুক্ত করতে পারবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। 21 নম্বরে কতিপয় আইনের হেফাজত। এটা আসলে ইলাবোরেটলি কিছুটা বলা লাগে, নাহলে বুঝবে না। দেখো কোন কোন ব্যাপারে কিছু ব্যাপার আছে যেগুলোর মধ্যে বিধান সংবলিত কোনো আইনে সংসদ যদি
ধরো স্পষ্টরূপে ঘোষণা করে যে এই সংবিধানের 2য় ভাগে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহের কোনো একটিকে কার্যকর করার জন্য অনুরূপ বিধান করা হলো, তাহলে এইরূপ আইন এই ভাগে নিশ্চয়কৃত কোনো অধিকারের সাথে অসামঞ্জস্য কিংবা অনুরূপ অধিকার হরণ বা খর্ব করছে, এই কারণে বাতিল বলে গণ্য করা হবে না। তাহলে দেখো কোন 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 ক্ষেত্রে এই সংবিধানে বলা হয়েছে, তা সত্ত্বেও প্রথম তফসিলে বর্ণিত আইনসমূহ পূর্ণভাবে বলবৎ ও কার্যকর হতে থাকবে এবং অনুরূপ যে কোনো আইনের কোনো বিধান কিংবা অনুরূপ কোনো আইনের কর্তৃত্বে যা করা হয়েছে বা করা হয়নি তা এই সংবিধানের কোনো বিধানের সাথে অসামঞ্জস্য বা তার পরিপন্থী, এই কারণে বাতিল বা বেআইনি বলে গণ্য হবে না। দেখো কি কি কারণে আইনগুলো তুমি বাতিল বলে গণ্য করতে পারবে না। এরপরে আরেকটা পয়েন্ট আছে, খেয়াল করে দেখো। সংবিধানে বলা হয়েছে, তা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ কিংবা আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য কোনো সশস্ত্র বাহিনী বা ধরো প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্য কিংবা যুদ্ধবন্দীকে আটক, ফৌজদারিতে সোপর্দ কিংবা দণ্ডদান করবার বিধান সংবলিত কোনো আইন বা আইনের বিধানের সংবিধানের কোনো বিধানের সাথে অসামঞ্জস্য বা তার পরিপন্থী, এই কারণে বাতিল বা বেআইনি বলে গণ্য হবে না, কিংবা কখনো বাতিল বা বেআইনি হয়েছে বলেও সেটা গণ্য হবে না। তো দেখো এই যে আইনগুলো রয়েছে, এই টাইপের আইনগুলোর কিন্তু হেফাজত করার জন্য কিছু আলাদা করে বৈশিষ্ট্য দেওয়া আছে যে কোন কোন আইনের ক্ষেত্রে এই আইনগুলো তোমার হেফাজত করা লাগবে বা সংবিধানের সাথে ক্ল্যাশ করবে না। এবারে আসি মৌলিক অধিকারসমূহ রক্ষা বা বলবৎ করার উপায়। বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার রক্ষা বা বলবৎ করার উপায় কিন্তু বিভিন্ন আর্টিকেলগুলোতে তুমি পাবে। এখন দেখো 1 নম্বরে যদি আমি বলি, বাংলাদেশের সংবিধানের যে 26 নম্বর আর্টিকেল বা অনুচ্ছেদ রয়েছে, সেখানে দেখো বলা হয়েছে যে জাতীয় সংসদ মৌলিক অধিকার লঙ্ঘন করে কোনো আইন প্রণয়ন করবে না। খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্যহীন কোনো আইন যদি প্রণীত হয়, তাহলে যতটুকু সামঞ্জস্যহীন, যদি ধরো পুরোটাই সামঞ্জস্যহীন, তাহলে কিন্তু পুরোটাই বাতিল হয়ে যাবে। 2 নম্বরে আছে আইন অনুযায়ী ব্যতীত বাংলাদেশের কোনো নাগরিককে জীবন ও ব্যক্তি স্বাধীনতা হতে ব্যক্তিগত সম্পত্তি ভোগের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আর সংবিধানের আর্টিকেল 32 বা 32 নম্বর অনুচ্ছেদে যদি দেখি, সেখানে বলা হয়েছে আইনের কর্তৃত্ব ব্যতীত কেউ জীবন, সম্পত্তি, স্বাধীনতা এই অধিকার থেকে বঞ্চিত হবে না। হাইকোর্ট বিভাগ মৌলিক অধিকারের পরিপন্থী যে কোনো পদক্ষেপকে কিন্তু বাতিল হিসেবে ঘোষণা করতে পারবে। এরপর আসি আর্টিকেল 44-এ। অনুচ্ছেদ 44 অনুযায়ী কোনো সংক্ষুব্ধ ব্যক্তি, মানে যে ব্যক্তির ধরো অধিকার লঙ্ঘন হয়েছে, তো সেই ব্যক্তি ধরো তাকে সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে আমি অ্যাড্রেস করছি। কোনো সংক্ষুব্ধ ব্যক্তি মৌলিক অধিকার বলবৎ করার জন্য হাইকোর্ট বিভাগে কিন্তু আবেদন করতে পারবেন, এবং মৌলিক অধিকার বলবৎ করার জন্য সংবিধানের 102 অনুচ্ছেদের 1 দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগ কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো ব্যক্তি বা সংস্থাকে নির্দেশ দিতে পারবে। 4 নম্বরে আসি, মৌলিক অধিকার রক্ষার অন্যতম রক্ষা কবচ হলো বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এই ব্যাপারে সামনে তোমাদের আমি আরও ইলাবরেটলি ব্যাখ্যা করব। জাতীয় সংসদ কর্তৃক প্রণীত কোনো আইন যদি মৌলিক অধিকারের পরিপন্থী হয়, তাহলে সুপ্রিম কোর্ট তা বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমে বাতিল ঘোষণা কিন্তু করতে পারে। তো এই মাধ্যমে কিন্তু মৌলিক অধিকারগুলো রক্ষা বা বলবৎ করার বিভিন্ন উপায়গুলো সংবিধানেই বাতলে দেওয়া আছে। তো আশা করব যে সবাই এই পুরোটা ব্যাপার মনোযোগ দিয়ে একটু পড়বে। আর তাছাড়া এই ভিডিওর যেখানে মনে হচ্ছে, যেখানে বুঝতে পারছো না, সমস্যা রয়েছে, সেখানে তোমরা কিন্তু কমেন্ট বক্সে বা মেইলে আমাকে জানাতে পারো। সেখানে আমি পরবর্তী যে ভিডিও আছে বা ক্লাসে তোমাদেরকে সেই সম্পর্কে বুঝিয়ে বলতে পারবো। ধন্যবাদ সবাইকে।